রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। সংসদের ভেতরে দাবি দাওয়া উত্থাপনের পাশাপাশি এবার রাজপথে আন্দোলন করছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্য। দ্বিতীয় দফায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই আবারও জামায়াত কর্মীরা রাজপথে নেমেছে। বিএনপির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে ভাঙচুর করছে ঢাকা শহরে 64 জেলায় অসংখ্য কর্মী নেমেছে। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাভেলে পড়ে যাবেন এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না, ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে, আপনাকে দিতে হবে মায়ানমার। তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত মারাত্মকভাবে ব্যর্থ, আর পাচ্ছেন না। তারেক রহমান পারেন না, আর তারেক রহমান পারেন না প্রধানমন্ত্রী হিসেবে, তিনি পারেন না জাতীয় সংসদের নেতা হিসেবে, সংসদ নেতা হিসেবে। সদ্য সমাপ্ত রাজনৈতিক পট পরিবর্তনে জামায়াতে ইসলামী চাইলে এককভাবে রাষ্ট্র ক্ষমতার মসনদে বসতে পারত, কিন্তু তাদের অত্যন্ত সুকৌশলে বিরোধী দলের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। এটি কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া ছিল, নাকি এর নেপথ্যে কাজ করেছে এক অদৃশ্য নীল নকশা? বাংলাদেশের পরাধীনমন্ত্রী আমাদের টেরাক ভাইয়া গতকাল আরো একটা বক্তব্য দিয়েছে, যেটার ক্লিপ আমি আজ দেখলাম। তারেক রহমান ভাইয়া 2026 সালে কি রাতের নির্বাচন হয়েছিল? রাজনৈতিক ময়দানে এতদিন সবার একটা বড় অভিযোগ ছিল, তিনি কেন কথা বলেন না, তিনি কি বোবা? কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন রাজনীতির মাঠ তো দূরের কথা, কাঁপছে পুরো নেট দুনিয়া। হ্যাঁ, তারেক রহমান মুখ খোলার পর পুরো নেট দুনিয়া তুলপার হয়েছে। আজকে শুক্রবার সকালে জামাতের কর্মীরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এবং বিএনপির বিরুদ্ধে বিশাল আন্দোলন করবে আজকে। দর্শক শ্রোতা, বিএনপি এবং জামাতের মধ্যে প্রত্যেকটা জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংসদ ভবনের ভিতরেও জামাত বিএনপির এমপিদের মধ্যে কথাই লড়াই হয়। অন্যদিকে আজকে দেখতে পারি রাজপথে তুলপার পরিস্থিতি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। জামাতের পরিকল্পনায় সারা দেশের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে আজকে, এবং তারেক রহমান তার বক্তব্যের কারণেও অসংখ্য ঘটনা ঘটে। সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। সংসদের ভেতরে দাবি দাওয়া উত্থাপনের পাশাপাশি এবার রাজপথে আন্দোলন করছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্য। দ্বিতীয় দফায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন, বিরোধী দলের দাবির বিষয়ে সংসদে যুক্তিতর্ক উপস্থাপনের পরিবেশ নিশ্চিত করা গেলে রাজপথের উত্তাপ কমানো সম্ভব। তবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশাও যথাযথ নয়। রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। সংসদে মুলতবি প্রস্তাব ওয়াকআউট, এরপর রাজপথে আন্দোলনে বিরোধী জোট। জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামী 18 এপ্রিল থেকে 15 দিনের গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। গণভোটে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে বিপুল সমর্থন পাওয়ার পরও সরকার গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে, এমন অভিযোগে সংসদের পাশাপাশি রাজপথেও চাপ সৃষ্টির কৌশল দিয়েছে বিরোধী জোট। বিএনপি এখান থেকে সরে আসা মানে জুলাইকে অস্বীকার করা, মানে সংস্কারকে অস্বীকার করা। সুতরাং আমরা চাই যে বিএনপি সংসদেও বিষয়টা বোঝার চেষ্টা করুক, সংসদের বাইরেও যদি আলোচনা করতে চায় তাহলে তারও তো সুযোগ আছে, কিন্তু এটার সমাধান হতেই হবে। নাহলে আমরা আবার ফেসিবাদী চরিত্রে আবার ফিরে যাচ্ছি। ব্যাংক রেজলিউশন যেটা আমরা বললাম, তো ফেসিবাদের চরিত্র কোনো কথাই নেই। জাজ নিয়োগের যে বিষয়টা, তাইলে আবার সরকার ইচ্ছা মতো জাজ নিয়োগ দেবেন এবং দলীয় নেতাদেরকে জাজ নিয়োগ দেওয়া হবে, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপি নির্বাচিত হয়ে গুম প্রতিরোধ, দুদক, মানবাধিকার ও বিচার বিভাগীয় অধ্যাদেশগুলো বাতিল করে পুরনো কায়দায় ফিরছে এমন অভিযোগ এনসিপির। বিএনপি যখন বিরোধী দলে ছিল, নিপীড়িত ছিল, তখন তারা যেই সংস্কারগুলোর কথা সবচেয়ে বেশি বলেছে, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এখন তারা নির্বাচিত হওয়ার পরে তারা আবার ওই প্রতিষ্ঠানগুলোকে আগের মতো করে রাখতে চায়। কারণ ওই প্রতিষ্ঠানগুলো সরকারি দলকে অনেক বেশি ক্ষমতা দেয় এবং অন্যান্য বিরোধী দল সহ অন্যান্য মানুষদের উপরে জুলুম করার তারা একটা হাতিয়ার হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদীয় গণতন্ত্রের জন্য সক্রিয় বিরোধী দল অপরিহার্য, তাই সংসদে আলোচনার সুযোগ বন্ধ না করার পরামর্শ তাদের। আমরা সংসদকেই সকল আলাপ আলোচনার কেন্দ্রস্থল দেখতে চাই, কিন্তু যেটা হচ্ছে যে এখন তো 2/3 মেজরিটি বিএনপির রয়েছে, সরকারের দিক থেকে যেন ওই জিনিসটা তুলে ধরা হয়। ক্ষমতা এক অদৃশ্য মরীচিকা, কেউ একে ধরতে গিয়ে নিঃস্ব হয়, আবার কেউ নীরবে ছক কষে পুরো দাবা খেলার বোর্ড উল্টে দেয়। 29 নম্বর মিন্টু রোড, বাইরে থেকে দেখলে মনে হবে এক শান্ত প্রাচীন লাল দালান,
কিন্তু এই দেয়ালের ভেতরে কান পাতলেই শোনা যায় ক্ষমতার পালাবদলের এক ভয়াবহ পদধ্বনি। 16 বছর ধরে যে ভবনটি ছিল কার্যত একটি মৃত আগ্নেয়গিরি, আজ তার প্রতিটি ধূলিকণায় বারুদ জমতে শুরু করেছে। এই লাল দালানের ভেতরে এখন যিনি বসে আছেন তিনি ছকে চলেছেন এমন এক চাল যা বদলে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ। কি সেই চাল? কারা কাঁপছে এই লাল দালানের নতুন বাসিন্দার পদভারে? স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে একটি অদ্ভুত সত্য বারবার চোখের সামনে ভেসে ওঠে। এই লাল দালান, যা বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসেবে বরাদ্দকৃত, এটি আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার এক অলিখিত প্রবেশদ্বার। এই ভবনের বারান্দায় দাঁড়িয়ে একদিন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতনের ডাক দিয়েছিলেন। এই দালান থেকেই তারা রচনা করেছিলেন নিজেদের ক্ষমতার পথ। কিন্তু তাদের সেই যাত্রায় একটি সুবিধা ছিল, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার। বাবার রেখে যাওয়া সাম্রাজ্য কিংবা স্বামীর রাজনৈতিক পুঁজি তাদের পথকে করেছিল অনেকটাই মসৃণ। কিন্তু গত 16 বছর ফ্যাসিবাদের সেই অন্ধকার যুগে এই লাল দালান যেন তার আত্মাই হারিয়ে ফেলেছিল। সংসদে তখন বিরোধী দলের নামে চলছিল এক অদ্ভুত প্রহসন। ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার জন্য সেখানে বসেছিল ভাগ বাটোয়ারার এক সাজানো বিরোধী দল। একই রাজনৈতিক দলের একই পরিবারের 3 সদস্য হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং জিএম কাদের পর্যায়ক্রমে এই ভবনের বাসিন্দা হয়েছেন। কিন্তু এই ভবন তাদের আপন করে নেয়নি, কারণ এই লাল দালান আপোষকামীদের জায়গা নয়, এটি রাষ্ট্রনায়কের সূতিকাগার। প্রকৃতির এক অমোঘ নিয়মে এই দালান তাদের প্রত্যাখ্যান করেছিল, আর তাই গত 1.5 দশকে এখান থেকে ক্ষমতার কোনো স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়নি। কিন্তু আজ এই দালানের প্রতিটি ইটি যেন নতুন করে প্রাণ সঞ্চার হচ্ছে। স্বাধীনতার 54 বছর পর এমন এক ঘটনা ঘটেছে যা বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও হিসাবের খাতা এলোমেলো করে দিয়েছে। এই দালানে পা রেখেছেন এমন একজন যার কোনো পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার নেই। তিনি এসেছেন সম্পূর্ণ নিজস্ব সাংগঠনিক শক্তি আর ত্যাগের উপর ভর করে। তিনি হলেন জাতীয় সংসদের সর্ববৃহৎ বিরোধী দলের নেতা, জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সাদা দাড়ি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। প্রথম দেখায় তাকে হয়তো ইরানের আয়াতুল্লাহ খোমেনির মতো মনে হতে পারে, কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক প্রখর রাজনৈতিক মস্তিষ্ক। তিনি ঠিক তার পূর্বসূরি 2 নেত্রীর মতোই এই লাল দালান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পা বাড়ানোর ছক কষছেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়েছে ক্ষমতার অলিন্দে। তার এই উত্থানের পেছনে কি রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ, নাকি এটি শুধুই সময়ের দাবি? জনমনে একটি প্রতিষ্ঠিত ধারণা ক্রমশ ডালপালা মেলছে। সদ্য সমাপ্ত রাজনৈতিক পট পরিবর্তনে জামায়াতে ইসলামী চাইলে এককভাবেই রাষ্ট্র ক্ষমতার মসনদে বসতে পারত, কিন্তু তাদের অত্যন্ত সুকৌশলে বিরোধী দলের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। এটি কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া ছিল, নাকি এর নেপথ্যে কাজ করেছে এক অদৃশ্য নীল নকশা? সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একজন শীর্ষ উপদেষ্টার একটি মন্তব্য এই জল্পনার আগুনের রীতিমতো ঘি ঢেলেছে। মুখ ফুসকে তিনি বলেই ফেললেন এক অমোঘ সত্য: আমরা তাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেইনি। অন্যদিকে দেশ ছেড়ে পালানোর সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনার একটি অডিও কল ফাঁস হয়েছে। সেখানে তাকে স্পষ্ট ইঙ্গিত দিতে শোনা যায় যে কিভাবে অন্য দলের নেতারা রাতের আধারে জামায়াতের ভোট ভিক্ষা করে তাদের পায়ে ধরে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল। এই দুটি ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। এগুলো প্রমাণ করে যে জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে এক কদম দূরে রাখা হয়েছে। কিন্তু যারা এই ছক কষেছেন তারা হয়তো একটি পুরনো প্রবাদ ভুলে গেছেন। তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত মারাত্মকভাবে ব্যর্থ, আর পারছেন না। তারেক রহমান পারেন না। ব্যাচেলর পয়েন্টের সেই logacy.com এর এমডি বাচ্চু স্যার তিনি যেরকম পারেন না, আর তারেক রহমান পারেন না প্রধানমন্ত্রী হিসেবে, তিনি পারেন না জাতীয় সংসদের নেতা হিসেবে, সংসদ নেতা হিসেবে পারেন না। এটা নিয়ে যখন চারিদিকে নানান আলোচনা এবং সন্দেহ সংশয় যে কেমন প্রধানমন্ত্রী, তিনি পারেন না। তিনি প্রশ্নোত্তর দিতে পারেন না, তিনি আইনি ব্যাখ্যা দিতে পারেন না, তিনি কোনো ক্রাইসিসের সমাধান দিতে পারেন না, তিনি প্রস্তাব উত্থাপন করতে পারেন না। কারণ প্রস্তাব উত্থাপন করতে গেলে অনেক সিনিয়র মন্ত্রীও এলোমেলো করে ফেলে, স্পিকারের মন মতো হয় না, কার্যপ্রণালী বিধি অনুযায়ী হয় না, আবার করায়। কিন্তু তারেক রহমান যদি এরকম ব্যবচাকা খায় কেমন হয়? কিছুই পারেন না ভাই, কেমন কোন প্রধানমন্ত্রী? যখন তাকে নিয়ে চারিদিকে হাসি তামাশা, তখন আরেক ঘটনা জাতীয় সংসদে কি ঘটছে শুনলে অবাক হবেন। তারেক রহমান ও আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি। আমরা এই ধরনের দাবির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটা ফাজলামি শুরু করেছে বিএনপির লোকজন। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের ইতিহাসকে তছনছ করে দিয়েছিল, বিএনপি সরকার এরকম মুক্তিযুদ্ধের ইতিহাসকে তছনছ করে দিচ্ছে। অতএব মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নাই, মুক্তিযুদ্ধের কোনো সংজ্ঞা নাই। বিএনপি ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধা মানে বিএনপি, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ভাগ বটারা করে খাচ্ছে, তাতে জামাত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ মানে জামাত, এটাও সম্ভব হবে। জামাত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ মানে কর্নেল অলি স্বাধীনতার ঘোষক,
এরপরে জামাতে যোগ দেওয়া আখতারুজ্জামান রঞ্জন, আরো অনেকে যোগ দিবেন। তখন তারা হচ্ছে এক একজন আসল সেক্টর কমান্ডার অথবা ডিফ্যাক্টো সেক্টর কমান্ডার, অনেক কিছু বের হবে। তখন মুক্তিযুদ্ধ মানে জামাত, জামাতের বাইরে কোন মুক্তিযুদ্ধ নেই। বিএনপি আওয়ামী লীগ যা শুরু করেছে ওইভাবে জামাত করলে এটা সম্ভব। মুক্তিযুদ্ধের ইতিহাসকে একদম ধ্বংস করে দিচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্ষণ করছে বিএনপি সরকার। নোংরামি, ফাজলামি এবং বাটপাড়ির সমস্ত লিমিট ক্রস করেছে। সবচেয়ে বড় বিষয় দেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য হয় সংসদের বাইরে 26 মার্চে, অথচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম একটা বারের মতো নাই কোথাও। এর চাইতে বাটপাড়ি আর কি হতে পারে? যদি জামাত যেটা বলছে সে অনুযায়ী যদি কাজ করা হয় যে আমরা জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শুনেন, আমি বলি, মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, প্রবাসী সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং স্বাধীনতার মূল ঘোষক শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমানের নামে জিয়াউর রহমান সহ অনেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তার একটা প্রভাব আছে। যুদ্ধ পরিচালনা হয়েছে প্রবাসী সরকারের নেতৃত্বে, যুদ্ধ সংগঠিত করেছে তারা, ট্রেনিং এর ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু। সেই প্রবাসী সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এছাড়া আরো যারা ছিলেন, খন্দকার মোশতাক, এরাই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, এবং মেজর জলিল, মেজর জিয়া ইত্যাদি ইত্যাদি। এরা গুরুত্বপূর্ণ সেক্টর কমান্ডার ছিলেন, বাট এরা পলিটিক্যাল লিডার ছিলেন না। এই হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। আরো শুনবেন, যদি জিয়াউর রহমানের নাম মুক্তিযুদ্ধের ইতিহাসে নিতে হয়, তার আগে 100 বার নিতে হবে শেখ মুজিবুর রহমানের নাম। কিন্তু আপনি জিয়াউর রহমানকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার ঘোষক সবকিছু বানিয়ে দিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম একবারও নিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিলেন বিধায় আমরা বাংলাদেশে অন্ততপক্ষে একটি সুন্দর নির্বাচন এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার একটি পথ পেয়েছিলাম। বিশেষ করে আমরা ফেসিবাদের শাসন থেকে যখন বাংলাদেশ মুক্ত হয়েছে, তখন একজন গুরুত্বপূর্ণ অভিভাবক প্রয়োজন ছিল, যেই অভিভাবকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি তিনি অভিভাবকত্বের চেয়ারে না থাকতেন, তাহলে বাংলাদেশ হয়তো ফেসিবাদের পতনের পরবর্তী সময়ে যে কোনো মুহূর্তে পাল্টা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য থেকে বাংলাদেশকে চলতে হতো। কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই রক্ষা করেছেন মহান আল্লাহ পাকের রহমতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একনিষ্ঠ প্রচেষ্টায়। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে একটি গ্রুপ পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সামনে নিয়ে আসছেন, শুধুমাত্র নতুন করে ন্যারেটিভ তৈরির জন্য যে ইউনূস সাহেব হচ্ছেন এই দেশের সব অশান্তির মূল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে এনে বিগত ফেসিবাদের আমলের যত অন্যায়, দুর্নীতি, গুম, খুন, হত্যা, রাহাজানি, মব জাস্টিস, মানুষের উপরে অত্যাচার, রাতের বেলার গুম, রাতের বেলার খুন, ক্রসফায়ার, আয়নাঘর, এই সব কিছু তারা পরিকল্পিত উপায়ে মুছে দিতে চায়। ইউনূস সাহেবকে শুধুমাত্র বিতর্কিত করার মাধ্যমে তারা এখন একটা নতুন ন্যারেটিভ দাঁড় করাতে চায়। কতগুলো দালাল একসাথে হয়েছে বেশ কয়েকদিন পর্যন্তই, কয়েক মাস পর্যন্ত। এর মধ্যে একটা হচ্ছে আব্দুল নূর তুষার। গতকালকে কালের কণ্ঠের অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন একজন অসভ্য লোক শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে। কত বড় ধৃষ্টতা! ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অসভ্য লোক এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, এটা আব্দুল নূর তুষারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, এটা একটা অসভ্যতা হয়ে গিয়েছে। মানে একজন অসভ্য লোককে নোবেল পুরস্কার দিয়ে প্রমাণ করেছে যে একজন অসভ্য লোকও নোবেল পুরস্কার পাইতে পারে। ওনাদের অশান্তির মূল কারণ কি জানেন? শেখ হাসিনা কেন নোবেল পুরস্কার পায় নাই, আজকের সেটা তো আর বলতে পারছে না, যে কারণে এখন ওই বর্তমান সরকারের নির্বাচনের আগে কয়েকদিন তাদের দালালি করেছে। আমি জানি না এখন বর্তমান দালালির লেভেলটা কোথায়। এখন আবার উঠে পড়ে লেগেছে আওয়ামী জোট করে তারা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসভ্য প্রমাণ করার চেষ্টা করছেন, এবং মব জাস্টিসের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। বাংলাদেশে মব জাস্টিস বলতে যদি কোনো সংজ্ঞা শেষ হয়ে থাকে, যার কোনো নতুন করে সংজ্ঞা লেখা যাবে না, সেটা ছিল আওয়ামী ফ্যাসিবাদের আমল। মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন ফেরত আসতে পারেন নাই, বাসা থেকে বের হয়েছেন বাসায় আসতে পারেন নাই, কত মানুষ, চৌধুরী আলম মৃত্যুবরণ করেছে। আজকের এই যে আমাদের সিলেটের ইলিয়াস আলী, আজ পর্যন্ত তার কোনো হদিস নাই। এই যে এখন হুম্মাম কাদের চৌধুরী কথা বলছেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসিতে গিয়েছেন, হুম্মামকে গুম করে কয়েক মাস পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে একই উপায় আপনার বাংলাদেশের এই যে কি বলে বর্তমান সংসদে যে দুজন আছে আয়নাগরের সাক্ষী, একজন তো সংসদেই আছেন ব্যারিস্টার আরমান, আর একজন আমানা আজমি, এই মানুষগুলোকে গুম করেছিল, তখন এদের মুখে টেপ লাগিয়ে দিয়েছিল কি। তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অসভ্য লোক, তাকে আজকে বাংলাদেশের একজন এত বড় ব্যক্তি অসভ্য লোক, তাকে কেন শান্তিতে পুরস্কার দেওয়া হলো, এবং তিনি নাকি মব জাস্টিসের হোতা। মূল প্রবলেমটা কোথায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এই দেশটা দখল করতে গত 18 মাসে পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা পারে নাই। দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা বারবার পাল্টা করতে চেয়েছে, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। বিদায় ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সকলের চক্ষুশূল হয়ে গিয়েছে। আরেকজন বলছে মোস্তফা ফিরোজ।
ডক্টর ইউনূসের মতো স্টুপিড ও বিশ্বাসঘাতক শাসক আমি জীবনে দেখিনি। মোস্তফা ফিরোজ ভাই, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।